আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেমি শিকদার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশের স্বনামধন্য একজন রাজনৈতিক চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, আহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান জনাব মোহাম্মদ লায়ন ফারুক রহমান ভাইয়ার সঙ্গে রাজনৈতিক কিছু আলাপ আলোচনা করব, এই কারণেই চলে আসলাম। তো ভাইয়ার সঙ্গে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আহ, আপনার এখানে আজকে আসতে পেরে অনেক ভালো লাগছে। যাই হোক, আপনাকে রাজনৈতিক কিছু বক্তব্য আপনার সঙ্গে মানে আজকে এসেছি, আমরা জানতে চাই। তো আপনি আমাকে জানাবেন, আহ, হচ্ছে ন্যাশনাল লেবার পার্টি কত সালে যাত্রা শুরু হয়েছিল? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ যে রাজনৈতিকভাবে আমরা রাজপথে আছি, এবং সেজন্য আমি আপনাকে যে আজকে আমার এখানে আসছেন এর জন্য বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেলকে। ন্যাশনাল লেবার পার্টি বাংলাদেশ আমি নেতৃত্ব দিচ্ছি, এবং আমার নাম হচ্ছে লায়ন মোহাম্মদ ফারুক রহমান। এই মুহূর্তে আমরা 12 দলের সাথে সংযুক্ত আছি, এবং এটা আসলে 1974 সালে প্রতিষ্ঠা করে, এবং সেই প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা চালিয়ে যাচ্ছি। তবে একটু বলে রাখতে চাই, 1974 সালে যখন শেখ মুজিব সাহেব ক্ষমতায় আসেন, তখন সমস্ত পত্রিকা এবং রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেন। সেই নিষিদ্ধের জায়গায় 4টি পত্রিকা রেখে, যেখানে সমস্ত দল নিষিদ্ধ করে, সেখানে শুধু বাকশাল তখন চালু ছিল। সেই নিষিদ্ধের আওতায় তখনকার বাংলাদেশ লেবার পার্টি নামে তখন এই নিষিদ্ধের আওতায় পড়ে। পরবর্তীতে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই বাংলাদেশের রাজনীতিতে আসেন, তখন সমস্ত রাজনৈতিক পত্রিকাগুলোকে তাদের উন্মুক্ত করে দেয়, এবং রাজনীতি করা পত্রিকাগুলোকে তাদের কর্ম সম্পাদন করার জন্য তখন, এবং অদ্যাবধি চলমান আছে, এবং জনগণের সেবা। নির্বাচন চাচ্ছেন? না, এই মুহূর্তে তো আসলে নির্বাচনটা তো আমরা দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসন আমলে 17 বছর আমরা এই নির্বাচনের জন্যই আমরা রাজপথে আন্দোলন চালিয়েছি। সেই আন্দোলনের প্রেক্ষাপটে মেইন যে ইস্যু, অনেকগুলো ইস্যু ছিল, সেই মেইন ইস্যু ছিল একটি আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে নতুন নতুন দল গঠন হচ্ছে, আপনার এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, মানুষ সমাজে বাস করে, একটি সামাজিক জীব। এই সামাজিক জীব থেকে মানুষের কিছু মৌলিক অধিকার থাকে। এই মৌলিক অধিকারের প্রশ্নে যখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা তখন মানুষকে উদ্বুদ্ধ করে। এখানে কেহ ঘরে বসে আরামায়েশ করে, কেহ মানুষকে সেবা করার চেষ্টা করে। এখন এই সেবা করতে গেলে তো ঘরে বসে হয় না। এই সেবার ক্ষেত্রে হচ্ছে মানুষকে মানে সামাজিকভাবে যে মানুষের বাস, সেখান থেকে মানুষের সেই সামাজিক অবস্থান থেকেই মানুষের ভিতরে কাজ করতে গেলে সমাজ জীবনে বাইরে বের হতে হয়। কারণ দেখুন, অনেক মানুষ আহ দুপুরে খানা খেয়েছে, হয়তো একটু ঘুমের দরকার হয়, রেস্ট নিচ্ছে। কিন্তু অনেক মানুষ দেখেন এই দুপুরে খানা রাজপথে খাচ্ছে, মাঠে ময়দানে খাচ্ছে। সেখানে খাওয়ার তার চিন্তা ধারণাই হচ্ছে মানুষকে সেবা করা। কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ জীব। পৃথিবীতে অনেক জীব আছে, আমার জানা মতে আমি যতটা পড়েছি 94,000 বা এরকম একটা অ্যামাউন্ট সংখ্যা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি। এখানে শুধু মানুষ খানা সবসময় সংরক্ষণ করে, অন্যান্য যারা আছে কেউ সংরক্ষণ করে না। সেই সংরক্ষণের ক্ষেত্রে মানুষ, অন্য যারা জীব, তারা ওই খানা তারা আল্লাহ ম্যানেজ করে, এবং এই মানুষ সংরক্ষণ করার পরও তাদের ভিতরে হাই হুতাশ থাকে। এই হাই হুতাশ থেকেই মানুষের, যখন আমরা এই সেবার ব্রত নিয়ে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আসি, তখন উদ্দেশ্যই থাকে যারা বঞ্চিত, সামাজিক সুবিধা থেকে বঞ্চিত, তাদের পক্ষে কথা বলার জন্য আমাদের এই রাজনৈতিক উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা। নির্বাচিত সরকার ছাড়া
একটা দেশকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব কিনা? হ্যাঁ, দেখুন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই 5ই আগস্ট পালিয়েছে। এখানে উল্লেখ করার মতো যে এই 17টা বছর শেখ হাসিনা মানুষের কথা বলতে দেয় না। ওনার পিতা ছিল শেখ মুজিবুর রহমান, যেভাবে বাকশাল তৈরি করেছিল সেই একই সূত্রে উনিও মানুষকে, যারা স্বাধীনভাবে কথা বলতে, ইভেন আপনাদের মিডিয়ায়ও মানুষকে কথা বলতে দেয় না। মিডিয়ায় একটা প্রেসক্রিপশন পাঠাতো তথ্য মন্ত্রণালয় থেকে, সেই অনুযায়ী আপনারা সত্যিকারের যে নিউজটা সেটা প্রচার করতে পারতেন না। তো এখানেই আমরা যে পূর্বেও বলেছি যে নির্বাচন হচ্ছে মানুষের একটি সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার থেকে শেখ হাসিনা দীর্ঘ 17টা বছর মানুষকে বঞ্চিত রেখেছে। ওনার মতো রাষ্ট্রীয় স্টেক হোল্ডার, রাষ্ট্রীয় পুলিশ, রাষ্ট্রীয় অন্য যারা নির্বাচনের সাথে জড়িত থাকে তাদেরকে নিয়ে একটা রাতের দিনের ভোট রাতে করেছে, দামি মামা দিয়ে নির্বাচন করেছে। অর্থাৎ এখানে সেই নির্বাচন বলতে কোনো ধরনের নির্বাচনের নাম, বিএনপির সাথে দীর্ঘ 17 বছর রাজনৈতিক আন্দোলনে, যুগপৎ আন্দোলনে আমাদের প্রথম পদক্ষেপটাই যেটা উল্লেখ করেছে যে নির্বাচন। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর আমরা অনেকবার দেখা করেছি তার সাথে 12 দল থেকে। আমি বাংলাদেশ, এই যে আমি ন্যাশনাল লেবার পার্টি ইউনূস সাহেবের সাথে দেখা করেছি। আমাদের প্রধান চাহিদাই ছিল যে একটি ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন এবং আন্তর্জাতিক মানের নির্বাচন। সে নির্বাচনের প্রেক্ষাপটে উনি কয়েকটা সংস্কার কমিটি করেছে। সেখানে আমাদের প্রথম এবং মেইন উদ্দেশ্য ছিল যে একটি ভালো নির্বাচন দিয়ে এই যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গায় চলে যাবে, কারণ উনি একজন আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য ব্যক্তি এবং বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারে নাই এইটার জন্য ভালোভাবে যেন আমরা বিশ্বের কাছে যেন একটা, এই যে বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে লাল সবুজের পতাকা, এইটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে এই নির্বাচন এবং নির্বাচন না করে নির্বাচিত নেতা নির্বাচনে। এই জন্য আমাদের প্রধান চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে, এবং সেটা ডিসেম্বর হোক আর জুলাই হোক, কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে রোড ম্যাপ দেওয়া। এইটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে চাওয়া। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কি নির্বাচনে আসতে দেওয়া মানে যাবে, বা আপনারা কি চাচ্ছেন, এটা কি পসিবল? আমি এক কথায় যদি বলতে চাই, যার কারণে বাংলাদেশের এই যে 24শে জুলাই গণহত্যা চালিয়েছে, মানবাধিকার হত্যা চালিয়েছে, প্রধান মুখ্য ভূমিকা পালন করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। এখানে যদি আওয়ামী লীগ আসে তাহলে তো এই ফ্যাসিস্ট আবার পুনর্জন্ম হবে এবং ফ্যাসিস্ট আবার পুনর্জীবিত হবে, জীবন ফিরে পাবে। এখানে কোনো সুযোগ নাই। বাংলাদেশে আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, ইতিমধ্যেই প্রমাণিত। অর্থাৎ এখানে কোনো সুযোগ নাই বাংলাদেশে আবার পুনরায় আওয়ামী লীগ ফিরে এসে নির্বাচন অংশগ্রহণ করা বা নির্বাচন করা। অলরেডি অনেক মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। 5ই আগস্টের পরে নয়া রাজনৈতিক বন্দোবস্ত এ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? নয়া বন্দোবস্ত বলতে নতুন রাজনৈতিক দল অনেকগুলা ইতিমধ্যে দেখলাম 25-26টা রাজনৈতিক দল তাদের আত্মপ্রকাশ করেছে। হ্যাঁ, রাজনীতি সবাই করতে পারে, করা যারা বললাম না যে সামাজিক জীবনে দায়িত্ব যদি থাকে তারা অনেকেই করতে পারে। অনেক রাজনীতি 25-26টি ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে। আমি মনে করি বৃক্ষতর নাম কি ফলে পরিচয়। আমরা দীর্ঘ সেই 74 সাল থেকে এই রাজনীতির মাঠে ময়দানে আছি। সেখান থেকে আজ পর্যন্ত আমরা ক্ষমতার কাছাকাছি যেতে পারি না, কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন উদারতা নিয়ে, এবং আমি মনে করি আওয়ামী লীগের সময় একমাত্র বিএনপির নেতৃত্বে 42টা দল রাজপথে ছিল তাদের জীবনের হুমকি নিয়ে, হত্যা মামলা গুম খুন নিয়ে। কিন্তু এখানে এই আরাম আয়েশে এসির ভিতরে বসে কেহ যদি চেষ্টা করে যে আমি একটি রাজনৈতিক দল করলাম, করতেই পারে, কিন্তু তার রেজাল্ট দেখা যাবে পরে। কারণ 111-এর সময় সেনাবাহিনীর নেতৃত্বে অনেক কিংস পার্টি গঠিত হয়েছে কিন্তু টিকতে পারে নাই, কারণ রাজনীতি একটা বড় কঠিন জায়গা। এখানে রাজপথে থাকতে হয়, মানুষের দিনে দুপুরে বৃষ্টিতে ঝড়ে
মানুষের কাছে যেতে হয়, সেই কাছে যাওয়ার সক্ষমতা কতটুকু আছে সেটা ভবিষ্যতে দেখা যাবে বলে আমি মনে করছি। জিএম কাদের যে দল ক্ষমতায় আসে ওই দলেই উনি জোট বেঁধে কাজ করে, সে সম্পর্কে আপনি আপনার কিছু মতামত আছে কিনা? আমি এটা কি চোখে দেখেন আপনি? আমি এই জিএম কাদেরকে জিএম কাদের বলতে চাই না, এটা হচ্ছে গোলাম কাদের। আচ্ছা, আচ্ছা। গোলাম হচ্ছে কার, যে এই আমাদের এই মুহূর্তে আসলে ইসলামে বা ধর্মে এখন পর্যন্ত গোলাম নাই, কিন্তু এই গোলাম হচ্ছে গোলাম কাদের হচ্ছে গোলামের মতো আচরণ। একজন ব্যক্তি যখন কোনো কাজের জন্য তার সাংসারিক বা তার কাজের, আমি কাজের জন্য অনেকে রাখে, তো তাকে গোলাম বলে, যেটা আগে গোলাম এখন গোলাম মুক্ত। তো এই গোলামের মতোই কাজ করে কাদের। আরে এই গোলাম যদি বাংলাদেশে রাজনীতি থাকতে, তাহলে আর আমরা কিসের জন্য আছি? গোলাম কখনো রাজনীতি থাকতে পারে না, কারণ এটা সুবিধাবাদী, এরা পর উপকারী। এটা হচ্ছে পর উপকারী, এরা হচ্ছে ওই যে পর গাছা, যেটাকে বলে একজনের উপরে ভর করে থাকে। কারণ এই গোলামের ভাই ছিল এরশাদ, তিনি বাংলাদেশের 9টা বছর স্বৈরাচারের তার প্রমাণিত হয়েছে আদালতে। তো এই স্বৈরাচারের দোষর হচ্ছে গোলাম কাদের। তো এই গোলাম কাদেরেরা শেখ হাসিনার সাথে থেকে এই বাংলাদেশকে একটি অরাজনৈতিক এবং তাদের রাষ্ট্রের জনগণের সাথে বেইমানি করে, তারা নিজেরা ব্যক্তিগত ফুলে ফেপে অর্থনৈতিকভাবে দুর্নীতি করে তারা বাংলাদেশে টিকে আছে। তারা আবার ফেরত আসার চেষ্টা করতেছে, কিন্তু এই ফেরত আসা তাদের সফলতা হবে না। কেননা আপনার প্রশ্ন যদি আমি বিস্তারিত বলতে চাই, তাহলে এই গোলাম কাদেররা একটু চুপ ছিল, দেখলাম কয়েকদিন ভারতে যে তারা আবার সেই উঁচু স্বরে কথা বলতেছে। এদের গ্রেপ্তার করে দ্রুত আইনের কাছে সোপর্দ করতে হবে, নালা এই গোলাম কাদেররা আবার বাংলাদেশে কোথাও ঢুকে, অলিগলিতে ঢুকে আবার বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এবং বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যাধিক ভালোভাবে দেশ চালাচ্ছে, আমি মনে করতেছি অত বড় একটা স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, মানবতা হত্যাকারী থেকে বেরিয়ে এসে এখানে যে দেশ চালাচ্ছে, আমি মনে করি এইটা বাধাগ্রস্ত হবে যদি এই গোলাম কাদেরদের মতো লোকদেরকে যদি গ্রেপ্তার করা না হয়। নির্বাচনে যাওয়ার জন্য কঠোর আন্দোলনের সম্ভাবনা আছে কিনা বা আপনারা করতে চান কিনা? না, আমার দেখুন, একটা রাজনৈতিক দল সবসময় তার যেটা কৌশল বা যেগুলো মানুষের কোনো কিছু যদি তার অনৈতিক বা বাংলাদেশের বিরুদ্ধে যখন যাওয়ার ইচ্ছে, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওইটাকে বাধা বা ওইটাকে আমরা রাজনীতি হিসেবে মোকাবেলা করার চেষ্টা করি। এই মুহূর্তে আসলে ইউনূস সরকার যেটা শুরু করছে, আমি মনে করি সঠিক পথে আছেন, কিন্তু সঠিক পথটা হচ্ছে তার একটা লিমিটেড থাকা উচিত। উনি যদি এই মুহূর্তে যে কটা 6টা সংস্কার কমিটি ইতিমধ্যে তাদের রিপোর্ট দাখিল করেছেন, এই মুহূর্তে ঐক্যমত সংস্কারের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সভাপতি হচ্ছে আলী রিয়াদ সাহেব। তো তাদের যদি ইচ্ছা থাকে, বাংলাদেশের প্রতি দায়িত্ববোধ থাকে, তাহলে উচিত ডিসেম্বর অথবা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে রোডম্যাপ করে নির্বাচনের ঘোষণা করা। না হয় এটা চলমান যদি দীর্ঘই হয়, আমি মনে করি এইটা দীর্ঘই হলে একটি রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে, মানুষের ভিতরে একটি রক্তপাত হওয়ার চেষ্টা করবে। কারণ এখানে আপনার একটা বুঝতে হবে যে আওয়ামী লীগের সব পালিয়ে যায় নাই, তাদের দোসর এখনো বাংলাদেশে বিদ্যমান। তারা চেষ্টা করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা নিয়ে মাঠে ময়দানে ঢুকে একটি রক্তপাত, অরাজকতা এবং বাংলাদেশকে একটি বিতর্ক জায়গায় নেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করছি। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, জি, সেটা জি। হচ্ছে যে রাজনীতিতে আপনার কার মাধ্যমে আসা আর কি? দেখুন, আমরা 1990 সালে আমরা যখন কলেজে পড়ি, তখন এই স্বৈরাচার এরশাদকে পতনের জন্য আমি রাজপথে অনেক কাজ করেছি এবং মার খেয়েছি। তখন ম্যাডাম খালেদা জিয়া তখন আপোষের নেত্রী হিসেবে তখন সেই 90-এর স্বৈরাচার আন্দোলনের একেবারে মুখ্য ভূমিকা পালন করেছে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ গ্রহণের পরে এই ম্যাডাম ছিল তখন একজন গৃহিণী, কিন্তু এই এরশাদকে পতনের জন্য আপোষের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া হচ্ছে একজন অবিস্মরণীয় একজন অগ্নিকন্যা হোক এবং আপোষের নেত্রী। তো
সেক্ষেত্রে আমরা ওখানেই শিখেছি যে এই কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হয়। আমি সবসময় স্বপ্ন দেখি, আমার কি আছে সেইটা বড় কথা নয়, কি পেলাম সেইটা বড় কথা নয়, আমি বাংলাদেশের জন্য কতটুকু করতে পারছি সেইটা সবসময় কাজ করে। এই জন্য আমার একটা স্লোগান আছে, ভালোবাসি দেশকে, সেবা করি মানুষকে। তো ওই বেগম ম্যাডাম খালেদা জিয়ার থেকেই দেখা এবং মানুষকে ওই সেবা করার ওখান থেকেই আমার উদ্দেশ্য, সে 1990 সাল থেকে। আমি জানতে চাচ্ছি যে আপনি কি বংশগতভাবেই মানে রাজনীতিতে আসছেন, নাকি না, যে শুরু থেকে আপনি নিজেই শুরু করছেন? না, দেখুন, আসলে তো বংশগত, এটা অনেকে বলে যে বংশ পরম্পরায় আসলে অন্যরা সুযোগ পায় না। না, আমার ফ্যামিলিতে আমার পিতা ছিল একজন শিক্ষক এবং সে সামাজিক কাজ কর্মকাণ্ড এবং এলাকায় মোটামুটি তার একজন ভালো সুনাম আছে সামাজিক, তার যে নেতৃত্বে এবং একজন শিক্ষানুরাগী, সেখান থেকেই আমার পথ চলা এবং তার কর্ম দেখেই আমি এখানে আসি। দেখুন, আমরা সেই গ্রামগঞ্জ থেকে উঠে, এখানে আমাদের পারিবারিকভাবে যে একটা ঐতিহ্য, ওইটা না, আমি নিজের থেকেই দায়িত্ববোধ থেকেই এসেছি। এবং জনগণের যে গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে একটি মানুষ কত কষ্টে, তার কত অভাব, এটা গ্রামে গঞ্জে। আমরা বলি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কিন্তু এটা গ্রামে গঞ্জে নাই। তখন আমরা যেহেতু গ্রাম থেকে উঠে এসেছি, সেই জন্য আমার চিন্তা থেকেই আমি মনে করছি যে এখান থেকে মানুষকে সেবা করা যায়, দেওয়ার মতো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম। আচ্ছা, আচ্ছা। মানে এই যে আপনার ন্যাশনাল লেবার পার্টি, এটা কি মানে সব ধরনের লেবাররা আপনাদের সঙ্গে যুক্ত আছে কিনা? দেখুন, আমি ন্যাশনাল লেবার পার্টির এই মুহূর্তে চেয়ারম্যান হিসেবে যেটা মনে করছি, লেবার বলতে যারা কাজের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে তারা সংসার, তার জীবন নির্বাহ করে, তারাই লেবার। তা লেবার বলতে যেটা আমরা বুঝি, আমরা ম্যানেজমেন্টে পড়ে আসছি যে পরিশ্রমের বিনিময়ে, পরিশ্রমটা বিভিন্ন ধরনের, কায়িক পরিশ্রম, লেখার পরিশ্রম, এবং সেক্ষেত্রে যেমন বাংলাদেশের একজন সচিব, সর্বোচ্চ মর্যাদা, সেও কিন্তু পরিশ্রম করতেছে। তার পরিশ্রমটা হচ্ছে তার যেটা মেধা দিয়ে বাংলাদেশকে পরিচালনা করবে, সেও কিন্তু ওই ওই পরিশ্রম মানে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক। আমি মনে করি সে একজন লেবার। আর যে ওই খেতে খামারে কাজ করে, সেও একজন লেবার। আমাদের একটা চিন্তা ধারণা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে মনে করে যে খেতে খামারে বা ঠেলা গাড়ি বা রিক্সাওয়ালা বা ক্ষেত মজুর, একজন নৌকার মাঝি, এরাই কি লেবার? না, এরাও লেবার না। লেবার আমরা সবাই। সেক্ষেত্রে বিভিন্ন যেমন চাকরি ক্যাটাগরি আছে, 1, 2, 3 এভাবে ক্যাটাগরি আছে। অর্থের বিনিময়ে যারা শ্রম বিক্রি করে, তারাই হচ্ছে লেবার। এখান থেকেই আমার এই লেবার পার্টি। আচ্ছা, আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে আপনাকেও ধন্যবাদ আমি জানাচ্ছি এই কারণে যে এই এই বর্তমান প্রেক্ষাপটের এগুলো আসলে আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, অনেকে খবর রাখে না, কিন্তু এইগুলা যে এক অনুসন্ধানমূলক কিছু যদি মেসেজ বা নিউজ দেওয়া হয়, তাহলে শহরের মানুষ অনেক ধরনের খবর রাখে, কিন্তু গ্রামের মানুষ, ওই আগে দেখতাম রেডিও, কিন্তু এখন হয়তো ফেসবুক হওয়ার পর সামাজিক কারণে তাও কয়জন চালানোর সক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে আমি মনে করি একটি অনুসন্ধানীমূলক খবর বা একজন গ্রামে বাস করে তার যদি একটা খবর দেওয়া হয়, আমি মনে করি এই খবরটা মানুষ যারা উঁচু লেভেলের, উঁচু লেভেল বলতে ঢাকার শহরে অনেক উঁচু লেভেল আছে, তো এই উঁচু লেভেলের কাছে পৌঁছে দিলে আমি মনে করি সমতা, বৈষম্য দূর হবে। বাংলাদেশের যে একটি বৈষম্যের জায়গায় প্রচুর, কারণ উন্নয়নের ক্ষেত্রে দেখেন ঢাকার উন্নয়ন আর সেই গ্রামেগঞ্জের উন্নয়ন, কিন্তু ওই ওই যে মানুষটা রাস্তা শেষ হওয়ার পরও কিন্তু তারা আসতে পারে না, কিন্তু এখানে ওইটা ওই ওই ধরনের খবর প্রচার করলে আমি মনে করি এটা যথার্থ হবে বলে আমি মনে করছি। ডিসেম্বরের মধ্যেই মানে আপনার কথা অনুযায়ী নির্বাচন কি পসিবল? আমি যদি মনে করি নির্বাচন 1 সপ্তাহের ভিতর দেবে, এটা কোনো ধরনের আমি বাধা দেখতে পাচ্ছি না। কারণ এই মুহূর্তে পুলিশ প্রশাসন তাদের প্লে রোল করতে পারতেছে এবং জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী, সে যথেষ্ট কাজকর্ম করতেছে। আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি এই কাজটা করব সফলভাবে।
সেইটা যদি হয় ডিসেম্বর না, আমি তো মনে করি নভেম্বরেও দিতে পারে। আবার এখানে একটা প্রকৃতির কিছু ব্যাপার আছে, কারণ বৃষ্টি ঝড় সময় মানুষ সাধারণত ভোটগুলো হয় না। তো সেখানে যেটা বলার চেষ্টা করছে ইউনূস সাহেব যে ডিসেম্বর অথবা জুন জুলাইতে 26 সালে। কিন্তু আমরা যেটা চাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি, জনগণের সাথে মিশতেছি যে যদি আপনি এই রোড ম্যাপটা বা আপনি যদি প্রকাশ করেন যে ডিসেম্বরে, তাহলে আমি মনে করি এই যে দ্বিধা দ্বন্দ্ব বা আপত্তি এটা থাকবে না। কারণ নির্বাচন করার জন্য একটা ভালো নির্বাচন কমিশন দরকার, নির্বাচন দেওয়ার জন্য জনগণের ভয়ভীতি না থাকা দরকার। সেক্ষেত্রে যদি উদ্দেশ্য থাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং এই মুহূর্তে যারা আছে, তাহলে আমি মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন করা সম্ভব। যে বাংলাদেশে নির্বাচন না হওয়ার ফলে এই যে সাধারণ জনগণের বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে, যেমন পুলিশ প্রোটেকশন দিচ্ছে না, অনেক জায়গায় শুনতেছি, মানে মাঝে তো অনেক ডাকাতি হয়েছে, বিভিন্ন প্রবলেমে মানুষ পড়তেছে, এই বিষয়টা আপনি কি চোখে দেখতেছেন? এখানে তো আপনার অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নে আমি প্রথম যেটা বলতে চাই যে পুলিশ দেখুন, বাংলাদেশ বিশ্বে অনেক দেশ আছে রাষ্ট্র পরিচালনা করে এবং একটা অন্যতম কাঠামো হচ্ছে পুলিশ প্রশাসন। বিশ্বের কাছে আমার জানা নাই যে একটি সরকার যখন তার স্বৈরাচারী হতে পারে বা তার সময় যে একটা তার যে কর্ম সময়, যেটা 5 বছর আমাদের এখানে একটা রাজনৈতিক দলের জন্য তার শাসনকাল, সেখানে চলে যাওয়ার পরে যে পুলিশ প্রশাসন যারা রাষ্ট্রকে সেভ করে, সেখান থেকে পুলিশ প্রশাসন পালিয়েছে। তো আপনি কি এইটা চিন্তা করতে পারেন যে বাংলাদেশের কি ধরনের স্বৈরাচার এবং কিভাবে শেখ হাসিনা ছিল? তো এই পুলিশ প্রশাসন যখন পালিয়েছে, এটা অনেক হত্যা, খুন খারাপি, ইভেন ধর্ষণ অনেক বেড়ে গিয়েছিল। তো এইটা হচ্ছে পূর্ববর্তী সরকারের যারা পালিয়েছে সেইটা। এবং ওই যে চিনে চিনে নাম ধরে ধরে প্রমোশন দেওয়া, এটাও একটা পুলিশ প্রশাসনের ভিতরে একটা অন্য ধরনের তাদের রাগ, ক্ষোভ, তার চাকরি করার মতো যোগ্যতা আছে অথচ সে প্রমোশন পাচ্ছে না, অথবা তার সেই জায়গা মতো পাচ্ছে না। এখানে একটা ছাত্রলীগের তাদের একটা প্রভাব ছিল। তো সেই জন্য এই খুন খারাপি প্রচুর ছিল, কিছুটা কমছে। আর যেটা আমি আরেকটু এখানে যোগ করতে চাই, যে আইনের শাসন ছিল না। আইনের শাসন যদি থাকতো, একটি দর্শক যদি বিচার পায়, যেমন আমি এখানে একটু উদাহরণ টানতে পারি, প্রচুর কিন্তু আপনার আগে অ্যাসিড মারতো, কিন্তু অ্যাসিডটা কিন্তু এখন জিরো টলারেন্সে চলে আছে। কারণ অ্যাসিড মারলে ওর হচ্ছে পানিশমেন্ট হচ্ছে, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আজকে কেন এই বাংলাদেশে একজন মেয়ে ধর্ষণ হবে, আজকে ওই ধর্ষণের কারণে যদি বিচার হতো মৃত্যুদণ্ড, তাহলে এইটা সাহস করতো না। আজকে দেখেন বাংলাদেশে একটা সমস্ত বাংলাদেশে যে এই ধর্ষণ বা চুরি ডাকাতি হয়, এইটা আপনার সৌদি আরবে একটা জেলায় হয় না, একটা জেলায়, সমস্ত বাংলাদেশে একটা জেলা না, সরি, সমস্ত সৌদি আরব হয় না, আমাদের একটা জেলায় যে দুষ্কৃতিকারী, ধর্ষণ, হত্যা, খুন মামলা, এইটা সৌদি আরব টোটাল হয় না। কারণ কি, ওইখানে আইন প্রয়োগ হয়। আমাদের এখানে আইন আছে কিন্তু প্রয়োগ হয় না। তাহলে আপনি তুলনা করে দেখেন, সমস্ত বাংলাদেশে আমাদের যে হত্যা, রাহাজানি, খুন খারাপি, পকেটমার, ধর্ষণ হয়, এটা যদি আইন হতো, শাস্তি হতো যথাযথ, তাহলে এবং এইটা হতো না। অর্থাৎ আমি এখানে তুলনা এইভাবে করতে চাই যে সৌদি আরবে কিন্তু আইনের প্রয়োগ আছে, যে ওখানে যদি আমি চুরি করি আমার সর্বশেষ একটা আঙ্গুল কাটা যাবে। তাহলে কে এই আঙ্গুলটা মানে খুয়াতে চায়? এই জন্যে আমাদের পুরো বাংলাদেশের যে হত্যা, রাহাজানি, খুন খারাপ, এইটা টোটাল সৌদি আরবে হয় না। অথবা আপনি এখান থেকে উপলব্ধি করা উচিত, বাংলাদেশে আইনের প্রয়োগ একদম হয় না। আর আমি এটা বলতে চাই যে আইনের হয় না বলেই শেখ হাসিনার সময়, আমি একটু অনেক লম্বা করছি, শেখ হাসিনার সময় বিএনপি, জামাত, লেবার পার্টি, অন্যান্য সবাইকে ধরে নিয়ে দেখা যায় কোর্টে সোপর্দ করতো না, গুম করে ফেলতো,
পত্রিকায়, আপনাদের মতো পত্রিকায় মিডিয়ায় আসলো, তখন ওকে ওই 24 ঘন্টা না 72 ঘন্টা 10 দিন পরে তারা আইনের কাছে সোপর্দ করতো এবং তাকে একটা ডান্ডা বেরি দিয়ে কোর্টে উপস্থাপন করতো। এখানে আইনের শাসন একদম ছিল না বলে আমাদের দেশে এই অরাজকতাগুলো হয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আপনি বললেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অনেক ভালোভাবে দেশটা পরিচালনা করতেছে, তাই এই সমস্ত যে খুন খারাপি, ডাকাতি, ধর্ষণ, এগুলো কি মানে সঠিক বিচার হবে কিনা বর্তমানে যদি কোনো এই ধরনের ঝামেলা হলে পড়ে? দেখুন, এই সংস্কার যেটা করার জন্য উনি উনি আমাদেরকে কয়েকবার ডাকছে, সেখানে নির্বাচনের পরে আমার দ্বিতীয় ছিল যে বিচার বিবেককে আলাদা করা এবং কয়েকটি ট্রাইব্যুনাল করে এই যে দ্রুত বিচারের আন্ডারে আনা, যেগুলো দুষ্কর্ম, হত্যা, এই যে দর্শন, এগুলোকে আনার জন্য। কিন্তু এখানে বললে হবে কি যে ইউনূস একা ঠিক আছে আন্তর্জাতিক মানের এবং তার দেশপ্রেমিক অত্যন্ত প্রবল এবং বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করে বিশ্বের কাছে। পৃথিবীর যতগুলো বিশ্ববিদ্যালয়ে সে বক্তৃতা দিয়েছে এবং এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। অলিম্পিকে বাংলাদেশের পতাকা উনি সেখানে ধারণ করছে, বহন করেছে। তবে এই একটা ইউনূস দিয়ে তো চলবে না। তার আশেপাশে যারা আছে সেগুলো আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা যে সুযোগ নিয়েছে, তারা যে সুবিধা নিয়েছে, সেইগুলোর কিছু প্রতিদান দেওয়ার জন্য এই ইউনূস সাহেবের আশেপাশে ঘুরঘুর করতেছে। সচিবরা বাংলাদেশকে চালিয়েছে, কিন্তু ওই সচিবরা এমন আছে যে সুবিধা মতো তারা বদলি নিয়েছে এবং শেখ হাসিনা নিজে বলেছে আমার গ্রহকর্মী সে 400 কোটি টাকার মালিক, 4,4,000 কোটি টাকার মালিক। তাহলে এই যে 15-17টা বছর এই এদের দিয়ে তো শাসন করছে, অতএব এখানে এক ইউনিট দিয়ে তো সব চলবে না। আমাদের এখানে এই মুহূর্তে যদি এইরকম আরো কয়েকজন ইউনূস হতো তাহলে আমি মনে করি দেশটা আরো ভালোভাবে চলতো। কিন্তু এখানে একটা উল্লেখ করা প্রয়োজন যে বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়, এরা মানে তাদের যে গ্রহণীয় যে সিদ্ধান্তটা এটা নিতে হয় আপনার ওই যে দ্রুত কচ্ছপ গতিতে নিলে এইগুলা আস্তে আস্তে বের হয়। আর এই ইয়াগুলো যদি আপনার ইয়া কি বলে চিতাবাঘের গতিতে নেওয়া হতো তাহলে আমার মনে হয় এই দেশটা আরো ভালোভাবে চলতো বলে আমি মনে করছি। কিন্তু এই ভালো ভালো নয়, ভালোটা হচ্ছে শেষ ভালো। যদি একটা ভালো নির্বাচন দিতে পারে, রাজনৈতিক সরকার আসতে পারে, আমি মনে করি সেইটা সবচাইতে মুখ প্রধান এবং ইউনূস সাহেবের এই মুহূর্তে ওই পথে হাঁটা উচিত বলে আমি মনে করছি। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে অনেক বিষয় আমরা জানতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সব সময়। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এই মুহূর্তে আসলে দর্শকের তো কথা বলার বাংলাদেশে বর্তমানে যারা দর্শক অনেকেই কথা শুনতে চায় না, সবাই সামাজিক যোগাযোগের সাথে সংযুক্ত থাকে। আমরা যারা রাজনীতি করি অনেক জনগণের জন্য কথা বলি, সেক্ষেত্রে আমাদের পরিষ্কার কথা হচ্ছে জনগণ এই মুহূর্তে যদি মনে করে ভালো আছি, আসলে এই ভালো ভালো নয়। বাংলাদেশে 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল শুধু সিদ্ধান্তহীনতার অভাবে। আজকে বাংলাদেশকে যদি সেই জায়গায় না নিয়ে যদি একটি ভালো বাংলাদেশ, যেটা নতুন বিনির্মাণের স্বপ্ন দেখছি, যারা 24-এর গণহত্যায় নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য এই ইউনূস সরকার যদি একটি ভালো নির্বাচন দিয়ে রাজনীতির কাছে ক্ষমতাকে হস্তান্তর করতে পারে, আমি মনে করি ওই যে 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন জায়গায় পালাতে হবে না। আর যদি না হয়, একটি ভালো নির্বাচন না হয়, আমি মনে করছি ইউনূসের অনেকে মনে করতেছে যে 5 বছর থাকেন, 5 বছর থাকেন, কিন্তু এই মুহূর্তে যে চালের দাম ঊর্ধ্বগতি, এই মুহূর্তে সিন্ডিকেট আবার অন্য খোলস ধরে আসার চেষ্টা করতেছে। এই জন্য 5 বছর না, 10 বছর না, আমি মনে করছি যদি এই মুহূর্তে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে, এই রাজনৈতিক সরকার তাদের দ্বারা এই যে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে পারবে বলে মনে করি। সেই জন্য একটি নির্বাচন দরকার। নির্বাচনের ডেটটা যদি উনি প্রকাশ করতে পারতো, আমি মনে করি বাংলাদেশে
একটি যে সোনার বাংলাদেশ যেটা স্বপ্ন দেখেছে মানুষ, যেটা স্বপ্ন দেখেছে শহীদ যারা এই 24-এর শহীদ পরিবার, যারা আহত পরিবার, আমি মনে করি তাদের এই স্বপ্ন বাস্তবায়নের রূপ দেবে বলে আমি মনে করছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা এত সময় আমাদের পাশে ছিলেন, আমাদের লাইভটা পুরোপুরি দেখছেন। আপনাদের সকলকে সকলের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই আমার সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমি জাইমা শিকদার বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।